ওয়েলকাম ব্যাক টু আওয়ার পডকাস্ট। আজকে আমরা কথা বলবো যে 2025 সালে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম যেগুলো আসতে চলেছে এবং বাংলা সিনেমা যেগুলো আসতে চলেছে, হিন্দি এবং তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা ইন্ডাস্ট্রির ফিল্ম। আর সর্বশেষে আমরা হলিউড একটুখানি অ্যাড করব। খুব বেশি দূর আমরা ঢুকবো না, কিন্তু বাংলা আর হিন্দি নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। তো প্রিন্স কেন কেন হলিউডে ঢুকবে না? কেন হলিউড সম্পর্কে জানো না কিছু, এই জন্যই ঢুকবে না? তার মানে আমি শিক্ষা দীক্ষা কর মানুষ, ঠিক আছে, আমি কি সিনেমাটা বুঝি না কিরকম ভাবে। আমি আছি শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য, নির্লজ্জ ইউটিউবার। তো আমরা প্রথমে আসবো বাংলা সিনেমার চ্যাম্পিয়ন প্রিন্সের কাছে, যে সকালে বাংলা সিনেমা দেখে, রাতেও বাংলা সিনেমা দেখে, ইভেন কি স্বপ্নেও বাংলা সিনেমা দেখে। প্রিন্স তো বলছিল স্বপ্নে, তো দুঃস্বপ্নে তোমাকে দেখে। সেটা কয়েক বছর আগে অব্দি সত্যিকারের দুঃস্বপ্নেও স্বর্ণজ্যোতির এই ফ্রেমটা আমার সামনে আসতো, যেরকম ভাবে বসে আছে এখন। তো যাই হোক, প্রথমেই তোমাদের দুজনকে হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুতে প্রত্যেকের বছর ভালো কাটুক, দারুণ ভাবে কাটুক, এটাই সবাইকে বলার। দর্শকদেরও প্রত্যেকের নতুন বছর দারুণ কাটুক, প্রত্যেকের যা যা ড্রিম বা স্বপ্ন রয়েছে পূরণ হোক, এটাই বলার। তো আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ইন্ডাস্ট্রি, নানা রকম সিনেমা নিয়ে। তো বাংলাতেও বা তামিল তেলেগুতেও 2025-এ আমরা কিছু দারুণ দারুণ সিনেমা পেতে চলেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তো প্রথমে আমরা শুরু করছি তাহলে কোথাও গিয়ে বাংলা দিয়ে আমরা আলোচনা করি। প্রথমে অপরাধার কাছেই যাচ্ছি। বাংলাতে এই বছর কোন কোন সিনেমা নিয়ে তোমার আশা রয়েছে যে হ্যাঁ এইগুলো কিছু একটা হতে পারে, সেটা যদি বলো। সেই তো বাংলাতে কিছু বলতে গেলেই দেব আর জিতের কথা চলে আসবে, এর বাইরে উইন্ডোজ প্রোডাকশন চলে আসবে। আর দেবজিতের তো লায়ন আসতে পারে, তো এখন অব্দি একটা একটু হলেও আশা আছে, জানি না শেষ অব্দি হবে কিনা। আর দেবের তো রঘু ডাকাত নিয়ে কোনো কথাই নেই, তো রঘু ডাকাত নিয়ে খুবই এক্সাইটেড আমি, এবং ওটা আসবে আশা করছি, দেখা যাক কতটা ভালো হয়, কিরকম হয়। আর কি হবে, উইন্ডোজের রক্তবীজ 2, এটা নিয়েও খুব আশাবাদী থাকবো। আমার পছন্দের সিনেমার মধ্যে এগুলোই পড়ে, এর বাইরে এই মুহূর্তে সেরকম কিছু তো মনে করতে পারছি না। তুমি একটু আমাদের জানাও কি কি সিনেমা আসছে আমাদের মধ্যে। দেখো, আমি যেটা নিয়ে খুব এক্সাইটেড সেটা হচ্ছে দেবী যে চৌধুরী যে সিনেমাটা আসতে চলেছে, এটাতে বোমবাদা রয়েছে। একদম হ্যাঁ, সেটা কোথাও কি এক্সাইটেড করেছে, মানে টিজারটা চমকে দিয়েছে। বোমবাদাকে এতদিন পর এরকম লার্জার লাইন ভাবে পাচ্ছি, ওটা নিয়ে তো এক্সাইটেড। এবং একটা ইনফরমেশন আমি দেখলাম, কে যেন একটা থাম্বনেলে চিপকে রেখেছে, তাই আমার খেয়াল পড়লো যে 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস হয়ে গেছে। দেবী চৌধুরীর টিজারটা তো ভিউ পাচ্ছিল না, শুরুর দিকে ফেসবুকে এসেছিল, সেটা 1 মিলিয়ন ভিউ ক্রস হয়ে গেছে। আরে খুব ভালো। হ্যাঁ, এটাই আমারও বক্তব্য যে কতটা অর্গানিক ভিউজটা। কারণ ফেসবুকে দেখছি লাইক মাত্র 7 থেকে 8 হাজার, কিন্তু দেখাচ্ছে প্রায় 8 থেকে 9 হাজার, 8-9 লাখ প্রায় ভিউজ হয়ে গেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, এনিথিং ইজ পসিবল। তুমি এই সমস্ত কথা বললে কিন্তু রিপ্লাই চলে আসবে আমাদের গোটা পডকাস্টকে নিয়ে, ঠিক আছে? এসব বলো না। সেটা নয়, ওইগুলো কথা না, কিন্তু এটা ঠিকই যে প্রসেনজিৎ চ্যাটার্জির বিশাল একটা ফ্যান ফলোইং আছে, এবং প্রসেনজিৎ আছে বলেই দেবী চৌধুরী নিয়ে আমরা এতটা এক্সাইটেড। প্রসেনজিৎ না থাকলে এই সিনেমাটা নিয়ে আমরা হয়তো আলোচনাও করতাম না। অবশ্যই এটা তো বুঝতে হবে। আচ্ছা, এমনিতে দেবী চৌধুরীর লুকে শ্রাবন্তীকে তোমাদের কেমন লাগছে? আমার অবভিয়াস প্রশ্ন, আমারও মোটামুটি লেগেছে। হ্যাঁ, তো সবাই এটা বলছে, বেশিরভাগই এটা বলছে অ্যাভারেজ লেগেছে, কিন্তু তার বদলে কাকে দেখলে তোমাদের ভালো লাগতো, সেটা হচ্ছে আসল কথা। আমার মনে হয় কি, যে দেবী চৌধুরানীর চরিত্রে আমরা যদি কোয়েল মল্লিককে দেখতাম বা বেশ লম্বা কাউকে যদি দেখতাম, কোয়েল মল্লিককে খুব বেশি ভালো মানাতো। আর এদিকে রুক্মিণী মৈত্র, পাওলি দাম আর কোয়েল মল্লিক, এদের তিনজনকে আমি ইমাজিন করতে পারি, এদের মধ্যে ওয়ারিয়র ব্যাপারটা আছে। মিমি চক্রবর্তীকেও হয়তো লাগতো, কারণ মিমি চক্রবর্তীর মধ্যে ওই তেজ দীপ্তি একটা ব্যাপার আছে, ঠিক আছে? এদের চারজনকে কিন্তু আমার মনে হয় যে লাগতে পারতো। ওকে, বাকি তোমরা বলো। এই নামগুলো যেগুলো স্বর্ণজ্যোতি বললো, আমিও তার সঙ্গে অনেকটাই একমত। আর আমার কোথাও গিয়ে মনে হয়, যদি আমরা সিরিয়াল বা একটু ওয়েব সিরিজের দিকে যাই, আমার কোথাও গিয়ে মনে হয় কিন্তু সোলাঙ্কি রয়কেও দারুণ ভাবে মানাতো। সোলাঙ্কিকে আমরা যদি দেখি, সে দারুণ যে পারফর্মার বা চোখ মুখে যে অ্যাগ্রেশনটা কিন্তু খুব ভালো লাগে। মানে আগে যখন সিরিয়াল টিরিয়াল গুলো দেখতাম, ওর কিছু সিনে মানে দেখে বেশ ভালো লাগে, তো ওর মধ্যে সেই ব্যাপারটা ছিল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমার রুক্মিণীর অভিনয় এমনিতে ভালো লাগে, কিন্তু রুক্মিণী এবং বাকি যাদের কথা বললে সবাইকেই অনেক বেশি মডার্ন দেখতে লাগতো, এবং তাদের মধ্যে না ওই অসহায় ব্যাপারটা ঠিক ফুটতো না বলে আমার মনে হয়। দেবী চৌধুরানী প্রথম দিনই দেবী চৌধুরানী ছিল না, ক্রমশ ওটা হয়েছে।
তো এই যে ট্রানজিশনটা, সেই ব্যাপারটাকে কতটা মানাতো আমার সন্দেহ আছে। তবে কোয়েল মল্লিকের ক্ষেত্রে আমার মনে হয় দুটো দিকই ভালো মানিয়ে যেত, মানে কোয়েল মল্লিক পারফেক্ট চয়েস হতো বলে আমার মনে হয়। তবে শ্রাবন্তী খুব একটা খারাপ অভিনেত্রী তো নন, উনিও হয়তো ব্যাপারটা ভালোই ম্যানেজ করে দেবেন। আর একটা কথা যেটা তোমার প্রোডাকশন থেকে বলা হচ্ছে যে এটা নাকি বাজেট 25 কোটি। এই যে কথাটা বলছে, এটা কি কোথাও গিয়ে কি একটা ব্যাকলাস না খেয়ে যায়? কারণ এত বাজেট বলা হচ্ছে, এখন বক্স অফিসের যেরকম যা অবস্থা, সেটা কিন্তু একটা কোথাও গিয়ে একটা চিন্তার জায়গা, এতটা বাজেট বলা হচ্ছে। বক্স অফিস তো অনেক পরের কথা, এখন 25 কোটি বাংলা সিনেমার জন্য এটা শুনলেই বিশ্বাস করতে কষ্ট হয়। তবে মানে আমরা তো কে দিল, ঠিক আছে, মানে কে দিল, কে বার করলো 25 কোটি, কার কাছে আছে? এটা কি বলেছে, মানে প্রোডাকশন থেকেই বলেছে, নিউজ পোর্টালেই বলেছে, পরিচালক নিজেই জানিয়েছে যে এটা যৌথ প্রোডাকশন এবং 25 কোটি টাকা খরচ করা হয়েছে সিনেমাটার পিছনে। আচ্ছা, ডিরেক্টর তো খুব রিনাউন্ড ডিরেক্টর তো নয়, আমি তো ডিরেক্টরের নাম দেখে তো মনে করতে পারলাম না, আমি এরা নাম আগে শুনেছি বলে আমার মনে তো হলো না, ঠিক আছে। এর আগে একটা সিনেমা বানিয়েছিল, নামটা ভুলে গেছি, অর্জুন চক্রবর্তী ছিল, অনেকটা পথের পাঁচালীর আদলে একটা সিনেমা বানিয়েছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে। অভিযাত্রী, হ্যাঁ, ওকে ওকে। অভিযাত্রী। আমার অভিযাত্রী দেখার ইচ্ছা ছিল, তখন আমি রিভিউ করতাম, বাট আমার অভিযাত্রী দেখা হয়নি। তো আমি জানি না, ঠিক আছে, আমি জানি না যে 25 কোটি টাকা, কারণ টিজারটা যেটা দেখলাম তাতে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ফ্রেম গুলো আছে, উনি নমস্কার করছেন বা উনি অ্যাকশন করছেন, ওগুলো ভালো লাগছে। শ্রাবন্তীর ঘোড়ায় চড়ার কিছু সিন আছে যেগুলো ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা কাইন্ড অফ একটা প্লাস্টিক মার্কার ব্যাপার আছে, ঠিক আছে। এটা অবশ্যই। তবে রামায়ণেও 700 কোটি টাকা বাজেট ছিল না, সেখানে কি হয়েছিল আমরা সবাই জানি। এটা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। তবে আমি এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম বড় টাইপেরই একটা প্রজেক্ট দরকার, যেটা হুট করে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। ওই কেজিএফ যেরকম কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ঘুরিয়েছিল। এখন 25 কোটি টাকা দিয়ে, এবার কারোর কাছে যদি 25 কোটি টাকা লগ্নি করার মতো যদি থাকে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবী চৌধুরানী যেহেতু একটা পিরিয়ড ফিল্ম এবং সেটার টপিক, তার জায়গায় কিন্তু তারা অন্য আরো কোনো বড় একটা স্টারকে নিয়ে একটা বড় স্কেলে একটা অ্যাকশন ফিল্ম বা ওরকম টাইপের কিছু করতে পারতো, যেটা আরো বেশি মাস অডিয়েন্স অ্যাট্রাক্ট করতো। মানে দেবী চৌধুরানীর ক্যারেক্টারটা শিক্ষিত যারা ইতিহাস পড়ে মোটামুটি বড় হয়েছে তাদেরকে অ্যাট্রাক্ট করবে, নো ডাউট, কিন্তু খাদান যারা এনজয় করছে ওই করতে পারবে, সেটা একটা বড় কোয়েশ্চেন। বলছি ইতিহাস পড়ে বড় হয়েছে, এটা কিরকম কথা হয়ে গেল? মানে যারা ইতিহাসের স্টুডেন্ট, যারা ইতিহাসের প্রতি যাদের একটা মানে ছোটবেলা থেকে যারা ইতিহাস যারা পড়েছে, ঠিক আছে, মানে এটা কি দেবী চৌধুরানী কি ঐতিহাসিক চরিত্র? এটা অবশ্য ঠিক কথা না, এটা কাইন্ড অফ একটা ফিকশন টাইপের, ঠিক আছে, কিন্তু ফিকশনই তো, বঙ্কিমচন্দ্র একটা ফিকশন লিখেছেন, একটা গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, সরি, উপন্যাস। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি দেবী চৌধুরানীর যে ব্যাকড্রপটা, ওটা তো যেহেতু ইংরেজদের সাথে যুদ্ধ, মানে ওটার ব্যাকড্রপটা তো কাইন্ড অফ একটা ঐতিহাসিক ব্যাকড্রপে না, গল্পটা তো ওইখান থেকে আসছে না, তো সেই অর্থে আমি বললাম এটা কিন্তু ফ্যাক্টর, কারণ আমরা বাঙালির জন্য দেখেছিলাম যে কালেকশন করা উচিত, সেই কালেকশন কিন্তু করতে পারিনি, মানে বাংলাতে সেই অডিয়েন্সটা কিন্তু কম। এটা আমিও স্বর্ণজ্যোতির সঙ্গে অনেকটাই একমত। বাংলা থেকে ট্রিপল আর ব্যবসা করেনি ভালো? হ্যাঁ, করেছিল অবশ্যই। তাহলে আমার তো মনে হয় ইংরেজ আমলেরই গল্প। না না, অ্যাকচুয়ালি দেখো অবরোধ, এইখানে আমরা কথা বলি, আজকে একটা RRR এর থেকে লোকে যেই এক্সপেকটেশন নিয়ে যাবে, সেই এক্সপেকটেশন নিয়ে লোকে দেবী চৌধুরানীর জন্য যাবে না। শোনো, আমি একটা কথা বলি, মানে এই কথাটার জন্য আমাকে 4টে লোক হয়তো গালাগাল দেবে অডিয়েন্সের মধ্যে থেকে, কিন্তু আমাদের এখানে অডিয়েন্স একটা সাউথের ফিল্ম হিরো না চিনলেও দেখতে যাবে, মার্কো যেরকম লোকে দেখতে যাচ্ছে, কারণ ওরা জানে যে ভাই ওদের প্রচুর অ্যাকশন রক্তারক্তি আছে, সাউথের ফিল্মের কোয়ালিটি এরকম হয়। কিন্তু বাংলাতে চেনা লোকেদের সিনেমাই লোকে দেখতে আসে না, কারণ ওরা জানে যে এখানে বাজেট কম। ওকে, এরা হয়তো চেষ্টা করেছে খুব ভালো। না না না, আমি এখানে একদম একমত হতে পারছি না। এই কথাটা খাদান পরবর্তী যুগে আর বলার কোনো মানে হয় না। খাদান প্রমাণ করে দিয়েছে যে এটা ভুল কথা। তো দেবদার পুলটা রয়েছে, খাদানে। খাদানে যে প্রচার হয়েছে, সিনেমাটা যেরকম হয়েছে, সিনেমাটা যেভাবে নিজেকে শোকেস করেছে, সেটা বিশ্বাসযোগ্য ভাবে করেছে যে আমি একটা মাস কিছু আনছি, এই বিশ্বাসটা লোকের মধ্যে দিতে পেরেছে এবং লোকের
লোককে জানাতে পেরেছে যে এই সিনেমাটা আসছে। দেবী চৌধুরানীর মধ্যে সেই মাস অ্যাপিলটা কোথায়? মানে আই ডোন্ট থিঙ্ক দেবী চৌধুরানীর মধ্যে একটা মাস অ্যাপিল রয়েছে বলে, মানে আমার তো টিজার দেখে মনে তো হলো না। না, সেটা তো আমরা জাস্ট টিজার দেখলাম। এবার যদি এরকম হয় যে পরবর্তীকালে আমরা দেখছি RRR এর মতো কিছু এটা হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে যে একটা মাস কমার্শিয়াল মুভি, ঐতিহাসিক বাঘাযতীন নয়, তখন আমাদের দেখতে ইচ্ছা হবে, হতে পারে। মার্কো কিন্তু প্রথম দিন হিট ছিল না, মার্কো ওয়ার্ড অফ মাউথে হিট হয়েছে, ওটা কিন্তু হাইপের জন্য হিট হয়নি, সেটাও ভাবতে হবে। দেবী চৌধুরী নিয়ে অনেক আলোচনা করলাম। আর একটা সিনেমা বছরের শুরুতেই রিলিজ করতে চলে, যেটা হচ্ছে বিনোদিনী, এবং ক্ল্যাশ হতে চলেছে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নিয়ে এর মধ্যে ক্ল্যাশ হতে চলেছে। তো এই দুটো সিনেমা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা নিয়ে যদি বলো। আমি বিনোদিনী নিয়ে একটু এক্সাইটেড আছি, সত্যি বলে সত্যি কিছু নিয়ে আমি কোনো রকম কমেন্ট করতে চাই না। আমি এই দুটো সিনেমা নিয়েই একটু অল্প বিস্তর এক্সাইটেড। এক তো সৃজিত মুখার্জির সিনেমা, এছাড়া এটা যে সিনেমার অ্যাডাপ্টেশন, সেই সিনেমাটা আমি দেখেছি, নিঃসন্দেহে একটা মাস্টারপিস, আমার খুবই ভালো লেগেছিল সিনেমাটা। আর সেক্ষেত্রে এখানে অ্যাডাপ্টেশন কিরকম হবে মনে হয় ভালো হতেও পারে এই সিনেমাটা, খুবই আশাবাদী আমি। আর বিনোদিনী, আমার এই ধরনের সিনেমা অতটা ভালো লাগে না, কিন্তু তবুও বিনোদিনী নিয়ে আগ্রহ কিছুটা আছে, যেরকম এখনো অব্দি যেটুকু ওর সম্পর্কে জানা গেছে সেটার জন্য আগ্রহটা তৈরি হয়েছে। 2025-এর আমরা যদি লিস্ট দেখি, মানে বাংলা সিনেমার, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রত্যেক বছরের মতোই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলো পুরো ফাঁকা যাচ্ছে, যেটা নিয়ে আমরা কদিন ধরে আলোচনা করছিলাম যে ফাঁকা টাইমে বড় বড় সিনেমা নেই। আমরা দেখলাম খাদান এলো, একটা ভালো মার্কেট খুলে দিল, প্রত্যেকটা সিনেমাই মোটামুটি চললো। তো ঈদে যে এখন অব্দি কোনো অ্যানাউন্স হলো না কোনো বাংলা সিনেমার, তো এর ফলে কি বাংলা সিনেমা সেই বক্স অফিস মার্কেটটা সেই আগের মতোই থাকবে, যেটা আমরা 2023-24-এ দেখলাম, নাকি কিছু উন্নতি হতে পারে? এটা নিয়ে কি মনে হয়? তুমি আগে বলো। আমার তো মনে হয় সেই প্রবলেমটা একই জায়গাতে রয়ে যাচ্ছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে ফাঁকা টাইমে ভালো রকম প্রমোশন করা, সেই জিনিসগুলোর প্রতি যেন মানুষের কোনো মানে ব্যাপারই নেই। এই যে একটা সিনেমা রিলিজ করেছে সৌরভ দাসের, সিনেমাটার নাম হচ্ছে তুরুপের তাস, সেটা আমি নিজে বলছি আমি পরশুদিন কি তার আগে অব্দি জানতামই না এরকম কোনো সিনেমা আসছে। এটা যদি ভালো করে প্রমোশন করতো, আলোচনা করতো, তাহলে অনেক কিছুই হতে পারতো। কিন্তু এই জিনিসটার অভাব তো হচ্ছে। সেই আমাদেরকে পুজো আর ক্রিসমাস অব্দি হয়তো ওয়েট করতে হবে, বা আগস্টের মধ্যে ওয়েট করতে হবে কোনো একটা বড় সিনেমার জন্য। আর যে জিদ্দাও এবার হয়তো ঈদে আসছে না 100% শিওর, আমরা কোনোরকম কোনো আপডেট পাইনি। তো আমার তো মনে হয় না যে এই মাসগুলো একটু ভালো যাবে বলে, এবং এই কারণেই বাংলার অডিয়েন্স আমার মনে হয় আস্তে আস্তে সাউথ বলিউডের দিকে যাচ্ছে। কারণ এই নর্মাল টাইম গুলোতে সাউথ বলিউড তাদেরকে অনেক কিছু ডেলিভার করে ফেলছে, যেটা বাংলাতে মিসিং। এটাও কিন্তু আমার মনে হয় অডিয়েন্সের কাছে একটা গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এবার স্বর্ণজ্যোতি বলুন। প্রিন্স, তুমি যেটা বললে আমি সেখানে একটা কথা বলি। এই যে ডিসকাশন হচ্ছিল না যে 2023-এর থেকে 2024-এ বাংলা সিনেমার প্রোডাকশন অনেক কমেছে, সিনেমাই তো তৈরি হচ্ছে না, রিলিজ কি করবে? তারপরে যেই 30-40টা সিনেমা আসবে সেগুলো সব মারামারি করবে যে দুর্গাপুজোর সময় 6টা বাংলা সিনেমা আসবে, বড়দিনের সময় 6টা আসবে, ঠিক আছে? জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি অনেকগুলো বাংলা সিনেমা বার হচ্ছে, তারপরে আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অত দূর অব্দি আমি সত্যিই জানি না, ঠিক আছে? এবার ঈদে কেন অ্যানাউন্স করছে না? এই যে তুমি সৌরভ দাসের যেটা তুই বললি, সৌরভ দাসের ফিল্মটা তো আমি ট্রেলারটা দেখলাম, ওকে, আইডিয়াটা বেশ ভালো, কিন্তু বুকে হাত রেখে বলে এই ট্রেলারটা দেখার পর কারোর মনে হবে যে আমি যাই সিনেমাটা দেখতে? একদম একদম, আমিও একমত। সিনেমাটা গতকালকে বেরিয়ে গেছে, অলরেডি 3 তারিখ বেরিয়ে গেছে। এটার ট্রেলারের যা কোয়ালিটি, এবং ভালো ভালো অভিনেতা আছে, কিন্তু রজতাভ দত্ত আছেন, সৌরভ দাস আছে, শ্রেয়া ভট্টাচার্য খুব ভালো অভিনেত্রী, বেলাইনে ছিলেন, উনি আছেন। কিন্তু ওই ট্রেলারটা দেখার পরে এটা কেউ 100, 150, 200 টাকা দিয়ে টিকিট কেটে কেউ দেখতে যাবে না, ওকে? তো ওটা হচ্ছে কি মেন ব্যাপার। আর মেন কথা, শো তো পাচ্ছে না, শো তো মানে পাইনি বললেই চলে। যা দেখলাম সোলিস, যেটুকু যা দেখলাম, মানে শোই নেই। যেটুকুনি পাবে সেটুকুনিও চলে যাবে, কারণ দেখ এখন সবাই, এখনো অব্দি সবাই খাদান, সন্তান, চালচিত্রই সবাই দেখছে এখনো অব্দি, ঠিক আছে? বেবিজন কিন্তু কিছু করতে পারেনি। 10 তারিখের পর থেকে হয়তো একটুখানি গেম চেঞ্জার আর ফতে লোকে একটু যাবে দেখতে, তারপর লোকে সেটা দেখেও কিন্তু সরে কিন্তু আসবে। তারপরে 10 তারিখে 10 তারিখে কিন্তু না 10 তারিখ ভাগ্যলক্ষ্মী আসছে, ভাগ্যলক্ষ্মীর কিন্তু একটা আমি দেখছি, ভাগ্যলক্ষ্মী কিন্তু, হ্যাঁ, ও মজার ব্যাপার, ঋত্বিক চক্রবর্তীর ওই দিন আরেকটা ফিল্ম আছে অপরিচিত, ঠিক আছে, যেটা টিজারটা দেখে আমি, হ্যাঁ, মানে আমি ভাবছি যে একটা অভিনেতার একই দিনে দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, আলাদাই ভাই, আলাদাই। এসকে মুভিজ তো এই বছর সারা বছর ধরে তাদের সিনেমা আসবে। এসকে মুভিজ এর 12খানা না কত, মানে এই সিনেমাগুলো বোধহয় অনেক আগে বোধহয় বানানো, এখন জাস্ট খালি
স্টক ক্লিয়ারেন্স সেল সেটাই। চলে না, ঠিক সেরকম ভাবে চলছে পুরো কোনো রকম জিনিসটা। কোনো এক্সাইটমেন্টই কাজ হচ্ছে না, ওদের অ্যানাউন্সমেন্ট গুলোতে কোনো এক্সাইটমেন্টই কাজ হচ্ছে না, দেখছি না লিটারেলি যে চলো ভাই তোমরা এসছে। তোমরা খালি অপরিচিত টিজারটা খালি দেখবে, ওখানে অনির্বাণ চক্রবর্তী আর ঋত্বিক চক্রবর্তী দুজন দুধে অভিনেতা রয়েছে। হ্যাঁ, যারা আমাদেরকে সন্তানে মুগ্ধ করেছে, যারা চালচিত্রতে মুগ্ধ করেছে। অনির্বাণ চক্রবর্তী তো খাদানেও ছিল, ঠিক আছে। এবার এই দুটো মানুষের একটা ফিল্ম অপরিচিত, সেই টিজারটা দেখবে, তোমার কিছু ভেতর থেকে কোনো বলার মতো কিছু আসবেই না, তুমি কি বলবে এটাকে, তোমার মধ্যে বিন্দু মাত্র ফিলিং তৈরি করতে পারে না, ঠিক আছে। এক্সাইটমেন্ট তো অনেক দূর কি বাদ। ওকে, আচ্ছা অপরাধ অমর সঙ্গী নিয়ে কতটা এক্সাইটেড? ওরাও তো 31শে জানুয়ারি রিলিজ করছে। এক্সাইটেড খুব বেশি নই, কারণ সেই একই ব্যাপার যে সিনেমা যখন রিলিজ হচ্ছে সেই সিনেমাটা নিজে কতটা হিট হতে চাইছে, আমার আজকাল তো এটাই মনে হয়। কোনো সিনেমা যখন কেউ বানাচ্ছে সে চায় যদি সিনেমাটা আমি সত্যিই হিট করাবো, তার যদি কনফিডেন্স থাকে আমি ভালো সিনেমা বানিয়েছি, তাহলে আমার মনে হয় সিনেমাটা চলাই উচিত, সেইভাবেই প্রচার হবে, প্রতিটা পদক্ষেপে দেখা যাবে সেটা। খাদান নিয়ে দেব নিজে এক্সাইটেড ছিলেন, দেব নিজে জানতেন যে এত টাকা লাগানো হচ্ছে এবং আমাকে এটা প্রচার করে তুলতে হবে, তো তার জন্য তার অ্যাপ্রোচটা দেখো। তো অন্য সিনেমাগুলো আসছে যে ওদের যেন ইচ্ছা নেই, গা নেই, যে আনতে হয় একটা সিনেমা আনলাম, দর্শকের দায়িত্ব, যদি দেখে তো দেখবে, না দেখলেও কিছু যায় আসে না। এই অ্যাটিটিউডটা বলে দিচ্ছে যে সিনেমাটা নিয়ে কারোর কোনো নিজেদেরই প্রত্যাশা নেই, নিজেদেরই কনফিডেন্স নেই। তো সেটা পাল্টালে তখন আগ্রহ আমাদেরও তৈরি হবে। কিছু বলতে চাইছিলে স্বর্ণজ্যোতি, বলো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আমি অপরাধাকে আমি আবার কাউন্টার করব যে দে আর হোপিং যে সিনেমা যদি ভালো হয় তাহলে সেই গুড উইলে আমরা কথা বলবো, আমরা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, বা অডিয়েন্সের মুখে মুখে ছড়াবে, ঠিক আছে। আমাদের কাছে মেকিং এর বাজেটই নেই ঠিক করে, তুমি মার্কেটিং এর বাজেটের কথা বলছো, ঠিক আছে। ওই সোশ্যাল মিডিয়াতে 2-4টে পোস্ট ছাড়া বা এই ইউটিউবে স্পেসে একটু কথা যদি হয় আর 2-4টে হোর্ডিং হয়তো পড়লো যেসব বলে, ডেফিনেটলি আসবে। তবে অমর সঙ্গী নিয়ে আমি কিন্তু এক্সাইটেড। ইভেন কি আমি অমর সঙ্গীর টিজারের একটা রিভিউ বানিয়েছিলাম, সেখানে অন্য একটা কাজ নিয়ে কথা ছিল, কিন্তু আমার অত্যন্ত বাজে লাইফস্টাইলের জন্য আমার কিছু পোস্ট করা হয়নি। এবার আমরা চলে যাব হিন্দির দিকে। আচ্ছা, আমি এখানে বলি, এই আমরা এখানে কিছু বললাম না, বলবো তার আগে একটা কথা বলি। এক্সাইটমেন্টের ব্যাপারটা না, তুমি দেখো অন্য সবার উদাহরণ ছেড়ে দিই, আমরা সামনে যখন রূপম বা অরিত্র কোনো সিনেমা বানিয়েছেন এর আগে, ওরা শর্ট ফিল্ম বানিয়েছে বা ইউটিউবের জন্য সিনেমা বানিয়েছে, ওদের ইনিশিয়েটিভটা দেখো, ওদের কি টাকা পয়সা অনেক ছিল? এটা তো কেউ বিশ্বাস করবে না যে প্রচুর টাকা ছিল। সিনেমাটা বানিয়েছে, তারপর কি করেছে? তারপর যতটা পেরেছে নিজের চেনা জানা লোককে ডেকে বলেছে যে একটু বলে দাও যে আমার সিনেমাটা যাতে দেখে, যতটা কানেকশন ছিল যাকে সম্ভব বলার তাকে বলেছে। এইটা হচ্ছে নিজের থেকে আসা এক্সাইটমেন্ট। ওই আমার যদি নিজেরই এক্সাইটমেন্ট না থাকে, হলে দর্শক আসবে, সিনেমাটা ভালো হয়ে যাবে, শুধু এইটুকু ভাবনার মধ্যে ব্যাপারটা থাকে না। যাই হোক, বলো। এটা তো রঘু টাকাতে নিয়ে বলছি, তার আগে আমার যেটা বক্তব্য, এই যে কথা উঠছিল বিক্রম কেন আপকামিং স্টার হতে পারছে না, কেন তাকে আমরা কেউ নিয়ে কথা বলছি না। আজকে দেখো, আগের বছর যে সিনেমাটা রিলিজ করলো তোমার সূর্য, এইরকম টাইম করে সম্ভবত রিলিজ করেছিল, সেটারও কিন্তু বিন্দুমাত্র প্রমোশন হয়নি, একটুখানিও লোকে জানতো না। আমি আমার আশেপাশে বন্ধুদেরকে জিজ্ঞাসা, তারা বলছে এই সিনেমাটা কবে এলো। তো এটা তো অপরাধার সঙ্গে আমি পুরোপুরি একমত যে প্রমোশন না করলে, মার্কেটিং না করলে কেউ জানতেও পারবে না। নাহলে সিনেমা একদিন আগে রিলিজ করে সেদিন আলোচনা করে কি হবে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো এবার আমরা রঘু ডাকাতের কথায় আসছি, যেহেতু প্রমোশন নিয়ে এত কথা হচ্ছে, এখন থেকেই রঘু ডাকাত কিন্তু নিজেদের হাইপ ক্রিয়েট করে ফেলেছে। প্রথম থেকে খবর এলো যে এসবিএফ কে নাকি পার করে দেওয়া হয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে বলো। আচ্ছা, রঘু ডাকাত নিজের কি হাইপ ক্রিয়েট করে ফেলেছে? আমার কথাটা মন দিয়ে, না আমার কথাটা মন দিয়ে বুঝবি। একটা পোস্টার ড্রপ করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট পোস্টার, সেখানে দেবকে দুর্দান্ত দেখতে লাগছে। দেবের চোখটা, মানে দেবকে তো দেখা যাচ্ছে না, পোস্টারের ডিজাইনটা খুব ভালো। এবারে যেই রঘু ডাকাতের পোস্টারটা ড্রপ করলো, এটা নিয়ে কিন্তু বাংলার সব ইউটিউবাররা কিন্তু কথা কিন্তু বলছে। আজকে এটা যদি দেবের জায়গায় অন্য যে কেউ হতো, তাকে নিয়ে সব ইউটিউবাররা কথা বলতো। এই যে রঘু ডাকাতের হাইপ মুহূর্তের মধ্যে ক্রিয়েটটা কেন হয়ে গেল? কারণ আমরা সমস্ত ইউটিউবাররা জানি যে দেবকে নিয়ে কথা বললে পরে ভিউ আসবে, তাই তক্ষুনি আমরা ভিডিও তৈরি করলাম, সবাই সেটা দেখছে।
আমাদের থেকে এই সাপোর্টটা দেব, জিৎ আর সাকিব খান বাদ দিয়ে অন্য কোনো হিরো কি সত্যি সত্যি পায়? এটা তোর কি মনে হয়? এটা একটা খুব ভালো এক্সাম্পল যেখান থেকে ব্যাপারটা বুঝিয়ে বলা যায়। একটা খুব ভালো জায়গা রয়েছে এখানে। কেন রঘু ডাকাতের এত হাইপ? শুধু দেবের জন্য? দেবের জন্য শুধু নয়, ব্যাপারটা হচ্ছে প্রথমত এটা দেখে মনে হচ্ছে যে এই সিনেমাটা একটা মাস মুভি হতে পারে, অ্যাকশন ট্যাকশন থাকবে। দ্বিতীয়ত এখন খাদানের একটা ক্রেজ চলছে। রঘু ডাকাতের এই টিজারটাই যদি জানুয়ারির এন্ডে গিয়ে রিলিজ হতো, ড্রপ করতো, টিজার বা পোস্টার যেটাই হোক, ওই পোস্টারটা যদি এন্ডে গিয়ে ড্রপ করতো তাহলে এই হাইপটা হতো না। এখন সন্তান নিয়ে একটু আলোচনা চলছে। রাজ চক্রবর্তীর আপকামিং মুভি যেটা হবে সেটা যদি এই 1 তারিখেই তার পোস্টার আসতো তাহলে সেটা নিয়েও আলোচনা হতো, কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু সেটা করেনি। এখানেই দেবের সাথে রাজ চক্রবর্তীর বিজনেস স্ট্র্যাটেজি বা ভিশনের তফাৎ হয়ে যায়। এটা আমার বক্তব্য, মানে এটাই বোঝাতে চাইছি। এবং তার মধ্যে থেকেও তোমরা দেখো মিডিয়ার মধ্যে কত রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হলো রঘু ডাকাত নিয়ে, যে সুরিন্দর ফিল্মস করছে, এসবিএফ নাকি বেরিয়ে গেছে, এগুলো কিন্তু মার্কেটিং এর মধ্যেই পড়ছে, এমনি এমনি কিন্তু খবরগুলো সামনে আসছে না, যাতে এটা নিয়ে আলোচনা হয়, মানুষ এটা নিয়ে কথা বলুক, এটাও কিন্তু একটা হাইপ ক্রিয়েট করার জায়গা। তো এটা তো অবশ্যই। এবং এই যে প্রিন্স মহারাজ এরা দেবকে নিয়ে, দেবের আপকামিং সিনেমা নিয়ে এত কথা বলে, এত ভিডিও বানায়, বা অন্য যারা বানায়, তাদেরকে তো কিছু বলার মেটেরিয়াল দিতে হবে। এই যে কন্ট্রোভার্সিটা হলো, এটার জন্য তো প্রিন্স 2টো ভিডিও বানাতে পারছে, সেইটা তো মার্কেটিং হচ্ছে, সেটা তো পাবলিসিটি হচ্ছে। যদি এটা নাই হতো তাহলে 2টো ভিডিও কম হতো, 2টো পাবলিসিটি কম হতো। একদম ঠিক, একদম ঠিক। এই জন্যই অপরাধাকে আমাদের মধ্যে সবাই পছন্দ করে, অপরাধার এই পয়েন্ট গুলোর জন্য, যেটা কমেন্টে আমরা দেখতে পাই সবসময়। আর এই জন্যই আমাকে কেউ পছন্দ করে না, ঠিক আছে? এই জন্য আমাকে কেউ পছন্দ করে না, আই নো না, বাট আমি এখনো এই কথাটা বলবো যে দেখো, তোমাকে আমি এখানে থামাচ্ছি, আবার থামাচ্ছি তোমাকে এখানে। তুমি এই যে বলছো না কেউ তোমাকে পছন্দ করে না, এই কথাটা বারবার বলছো। তোমার চ্যানেলে 5,000-এর ওপরে সাবস্ক্রাইবার আছে, তো তুমি এটা তো ওই 5,000 জনকে অপমান করছো, তাদের ভালোবাসাকে অপমান করছো। আমার এভরিবডি লাইকস মি, এভরিবডি লাইকস মি। যাই হোক, আমরা চলো বারবার থামাচ্ছি, আলোচনা এগোনো যাক। 26 মিনিট আমরা বাংলা নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আস্তে আস্তে হিন্দির দিকে যাই, না আর হিন্দিতে আমরা যেতে পারবো না। ঠিক আছে ভাই, আমরা বাঙালি ভাই, এটা আমাদের দায়িত্ব, আগে আমরা বাংলাকেই বেশি প্রায়োরিটি দেবো। হিন্দি সাউথ এমনি ভিতর থেকেই আসে, এটা মন থেকেই আসবে। এই পোর্শনটা দেখার পর বাংলা পক্ষ থেকে কল করবে, দাদা জয়েন করবে। না আর একটা সিনেমা আমরা ভুলে যাচ্ছি, তোমার হচ্ছে দেবার এবং অভিজিৎ সেনের যে সিনেমাটা আসছে ডিসেম্বরেতে, সেটা নিয়ে তাহলে কিছু বলো, সেটা নিয়ে তো কতটা এক্সাইটেড? মিঠুন এবং দেব এতদিন পরে ফিরছে, আবার সিনেমার নাম প্রজাপতি 2। তার মানে বুঝতে পারছো কিরকম মার্কেটটা ক্রিয়েট হবে ওই সময়। এটা নিয়ে আমি এইটুকুই এক্সাইটেড যে এটা নিয়ে ভিডিও বানানো যাবে। হ্যাঁ বলো। না অপরাধ, তুমি আগে বলো, আমার ওভারল্যাপ হয়ে গেল, তুমি আগে বলো তারপর বলছি। হ্যাঁ, আমি এটা নিয়ে ওইটুকুই এক্সাইটেড যে এটা নিয়ে 2-4টা ভিডিও বানানো যাবে। এছাড়া আমার সেরকম এক্সাইটমেন্ট নেই, কারণ আমি এই ধরনের সিনেমা দেখতে খুব এটা পছন্দ করি না, মানে নিজে দেখবো বলে এক্সাইটেড এই ব্যাপারটা নেই। আমি জানি যে প্রজাপতি 2 আসবে, আমার প্রচুর টাকা খসবে, ঠিক আছে? বাবা মা সবাইকে নিয়ে দেখতে যেতে হবে। প্রজাপতি 1 যেরকম গেছিলাম দেখতে, এবং তাদের সিনেমাটা খুব ভাল লাগবে, এবং আমার অবভিয়াসলি সিনেমাটা ভাল লাগবে না। তারপর সেই জন্য আমি রিভিউ করতে পারবো না, কারণ তারা আমার ভিডিও দেখে ফেললে এবার কষ্ট পাবে যে আমাদের ভাল লেগেছে, ওর ভাল লাগেনি। ওকে, তো প্লিজ প্রজাপতি 2 স্ক্রিপ্টটা যেন একটুখানি ভালো হয়, প্লিজ, আগেরটার মতো না যেন হয়। ওকে, এবং বলা হচ্ছে যেখানে প্রজাপতি শেষ হয়েছে তারপর থেকেই নাকি। আচ্ছা বলো। চলো হিন্দিতে যাওয়া যাক, চলো। না বলো। না প্রিন্স কেরা বলছিল, প্রিন্স বলে না। না আমি যেটা শুনছিলাম, যেটা যে কদিন আগে মিডিয়াতে দেখলাম, যে প্রজাপতি যেখানে শেষ সেখান থেকেই নাকি প্রজাপতি 2 মানে 2 নাকি স্টার্ট হচ্ছে, আলাদা গল্প নাকি হবে না, এমনটা শুনলাম। যেটা তার মানে আমরা মিঠুন চক্রবর্তী বিয়ে দেখতে পাবো ভাই শুরুতে? হ্যাঁ হতে পারে, একদম উড়িয়ে দেওয়া যায় না। তবে যদি সেটা করে না শুরুতে, গল্প যদি সেভাবে ঘোরাতে পারে, সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে ভালো হবে কিন্তু। চলো এবার তাহলে আমরা হিন্দিতে যাই আস্তে আস্তে। এবার তো হিন্দিতে তো ফতে আসছে। আমি ফতের ট্রেলার দেখে আমার বেশ ভালো লেগেছে। সোনু সুদকে আমার এমনি মানুষ হিসাবে খুব ভালো লাগে, তো ফতে তো দেখতেই হবে। তারপর জানুয়ারিতে বেশ কয়েকটা সিনেমা আসছে। হ্যাঁ বলো। অনেকগুলো আমার ফতে সিনেমা আসছে, লাহোর 1947 বোধহয়। না ওটা পিছিয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছে। ওই যে ওটা অনেকটা পিছিয়ে গেছে, মানে ক্ল্যাশ হওয়ার কথা ছিল স্কাই ফোর্সের সাথে, কিন্তু এখন আর হচ্ছে না। হ্যাঁ
আচ্ছা, তারপর অক্ষয় তোমার কুমারের দেওয়ার সিনেমা আসলে সেটা নিয়ে তোমরা আগ্রহী থাকো? এখন তোমাদের ইচ্ছা করে সেটা দেখবো বলে, এক্সাইটমেন্ট একটু কাজ করে? দেখো, আমি তো অ্যাজ এন আকিয়ান আমার মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে অক্ষয় কুমারের সিনেমা নিয়ে, খোঁজ খবর রাখি। কিন্তু আমি এটুকু জানি হুম। যে যারা নর্মাল অডিয়েন্স তাদের আর ইন্টারেস্ট নেই। ইভেন অনেক আকিয়ান্স রয়েছে, তারাও রীতিমতো নিজেদের গ্রুপ ভেঙে গেছে, নিজের ফ্যান পেজ পুরো ভেঙে গেছে, তারা আর বিন্দুমাত্র এক্সাইটেড থাকে না। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে 2025 কিন্তু অক্ষয় কুমার ভালো রকম একটা মানে খেলা দেখাতে চলেছে। স্কাই ফোর্সটা কতটা চলবে আমি বলতে পারছি না, কারণ ওটা যে ধরনের কাজ, আগের বছর ফাইটার এসে সেরকম বিজনেস করতে পারেনি, তো স্কাই ফোর্স কতটা চলবে আমি জানি না। কিন্তু বাকি যে সিনেমাগুলো, বেসিক্যালি জলি এলএলবি 2, এটা কিন্তু আমার মনে হয় একটা দারুণ বিজনেস করতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েলকাম 3 রয়েছে, হাউসফুল 5 রয়েছে, এগুলো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, এগুলো আমার মনে হয় কিন্তু ওয়ার্ক করতে পারে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু জানুয়ারিতে যে সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে দেবা। সম্ভবত 31শে জানুয়ারি রিলিজ করছে, শাহিদ কাপুরের। প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টারটা কিন্তু দারুণ লেগেছে। আর যদি জিজ্ঞাসা করো কোনটা নিয়ে মানে সবচেয়ে বেশি এক্সাইটেড, তাহলে সেটা হচ্ছে ব্যাডাস রবি কুমার। হিমেশ রেশমিয়া ঘোষণা করে দিয়েছে আমি হ্যাঁ, আসছি। 7ই ফেব্রুয়ারি বোধহয় আসছে। 7ই ফেব্রুয়ারি ঘোষণা করে দিয়েছে যে আমি আনছি আমার সিনেমা। ওটা নিয়ে আমি পাগলের মতো এক্সাইটেড আছি, ওটা তো যাবোই। তবে বলে লাভ নেই, লোকটার মানে ইয়ে আছে, পজিটিভ থিঙ্কিং আছে, মানে হাল ছাড়বে না, নাছর বান্দা আর কি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। শোনো, একটা কথা বলি, শোনো। হিমেশ রেশমিয়ারা হ্যাঁ। পাগল, এবং পাগলের থেকেও হচ্ছে কি আস্তে একটা ছাগল, ঠিক আছে? আমার আমার এখানে একজন আর্টিস্ট থাকতেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ। ওনাকে ওনাকে কিন্তু বলা হতো যে আপনার এই আতরাঙ্গি জিনিসপত্রগুলো আপনি করবেন না, এটাতে লোকজন আপনাকে হাসির চোখেই দেখে। কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ। তার একটা বিশ্বাস ছিল যে এটাতে তাকে দুর্দান্ত লাগে। এবং দেখো, নিজের ওপর বিশ্বাস রাখা ভালো, কিন্তু সবকিছুর যেরকম ব্যতিক্রম আছে, হিমেশ রেশমিয়া হচ্ছে কি সেই ব্যতিক্রম। নিজের ওপর এমন বিশ্বাস যে বাকি সবার অবিশ্বাস, ঠিক আছে? আরে লোকটা বাইসেপ কার্ল করছে ক্যামেরার দিকে তাকিয়ে, ওই নিয়ে মিম ভিডিও। লোকে বলছে এইভাবে তাকালে ছেলে হয়ে আমার লজ্জা লাগছে, কেন তাকাচ্ছে এভাবে? আরে হিমেশ রেশমিয়া পুরোপুরি মানে ওর মাথায় গন্ডগোল আছে, ঠিক আছে? মানে লিয়েন্ডার না। পেজ একজন টেনিস প্লেয়ার ছিল, যিনি একবার হিরো হতে হ্যাঁ, চেয়েছিলেন এবং ফিল্মে অভিনয় করেছিলেন একটা। লিয়েন্ডার পেজকে সবাই চেনে, সবাই চেনে। হ্যাঁ, এবং উনি ইন্টারভিউতে বলেছিলেন যে উনি অস্কার লেভেল কিছু করতে চান, কিন্তু উনি একটা সিনেমার পরেই বুঝতে পেরে গেছেন দেন দেয়ার ইজ আওয়ার হিমেশ, যে এটা জাস্ট বোঝে না। আর অনেকে আমি দেখলাম, প্রচুর লোকজন বলছে ফিল্ম ইলিটারেট, হিমেশ অ্যাকচুয়ালি স্পুফ বানানোর চেষ্টা করছে, আনইনটেনশনাল কমেডি, ইন্টেনশনাল কমেডি, ব্লা ব্লা ব্লা। আমি প্রচুর এই ধরনের প্যারোডি ফিল্ম আমি অনেক দেখেছি। 300-এর প্যারোডি হয়েছে, অস্টিন পাওয়ার্স এর প্যারোডি হয়েছে, অস্টিন পাওয়ার্স ইটসেলফ প্যারোডি একটা ফিল্ম, স্পাইডারম্যানের প্যারোডি ফিল্ম হয়েছে। এবার সেখানে কি, সেখানে পারফর্মাররাও কিন্তু জানে, অনেকগুলো প্যারোডি আছে, অনেকগুলো আছে, আর পারফর্মাররা সেখানে জানে যে আমরা এটাকে স্পুফ করছি, উই আর মেকিং ফান অফ ইট, ওকে? কিন্তু তার মধ্যে যে সার্কাজমটা রয়েছে, এবার হিমেশ তো সার্কাজম বোঝে না। হিমেশ বেসিক্যালি ডাম্ব, এবং ও এখন অব্দি হিরো হওয়ার চেষ্টা করছে। এবার ও ভাবছে যে রোস্টাররা যেরকম ক্যাচরা করে না, ও ভাবছে ওরকম হ্যাঁ। ক্যাচরা করে যদি কিছু একটা ইন্টেলেকচুয়াল ভাইব দেওয়া যদি যায়, সেটাও হচ্ছে না, সেটাও তার হচ্ছে চেয়েও না। বড় কথা, তার চেয়েও বড় কথা, যদি আজকে ব্যাডাস রবি কুমার যদি রিলিজ করে দেয় মানে পুরোপুরি শিওরলি, তাহলে কিন্তু কেয়ারকেও দেশদ্রোহী 2 আনবে। আমি তোমাকে লিখে দিলাম, কেয়ারকে রেডি হচ্ছে স্ক্রিপ্ট লিখে দেশদ্রোহী 2 আনার জন্য। ও কনফিডেন্স আনবে, পেয়ে আনবে। যাবে যে এ যদি পারে আমিও পারবো। আর তবে দেশদ্রোহী 2 আমার হিরো, মনে হয় যদি ভালো ডিরেক্টরের হাতে পড়ে, ভালো স্ক্রিপ্ট থাকে, হিমেশ রেশমিয়াও কেন হিরো হবে না? ডিরেক্টর ঠিক হলে ওকেও হিরো বানিয়ে দিতে পারে, না পারার কিছু তো নেই। ওর তুমি শোনো আগের অপরাধা, কাজগুলো, তুমি ওর আগের কাজগুলো দেখেছো? তুমি একটাও দেখেছো ওর না, থেকে? বেশিক্ষণ দেখতে পারিনি, কিছুটা দেখেছি। পুরোটা দেখো। আমি আমার জীবনের 2.5 ঘন্টা নষ্ট করেছিলাম ওর কাজরারে বলে একটা সিনেমা দেখে। আরো কিছু কাজ দেখেছিলাম, তুমি দেখো একবার, আমি তোমায় বলছি। শোনো অপরাধা, আমি তোমাকে একটা কথা বলি। হিমেশ রেশমিয়া এরকম একজন লোক, ও ও ডিরেক্টরকে বলে দেবে যে এরকম হতে হবে, এরকম হতে হবে, ও সেটা করবে। ওকে কোনো হ্যাঁ, ডিরেক্টর সেটাই গল্প সমস্যা। নিয়ে আসবে, আইডিয়া দেবে, ও সেটা ডিসাইড করবে যে এটা করলে পর ভালো হয়, এটা রিলেভেন্ট হতে পারে, এন্টারটেইনিং হতে পারে। না, ওসবের ও কোনো ভালো সিনেমা তো, চান্সই নেই এখানে। না ও ভালো সিনেমাকেও বরবাদ করে দেয়। একটা সিনেমা হয়েছিল তা এক্সপোজ বলে, হানি সিং ছিল, আরো অনেকে ছিল, ওটা কিন্তু স্ক্রিপ্ট ভালো ছিল, গল্পে কিন্তু থ্রিল ছিল। এত ক্রিঞ্জ অভিনয় করেছে, এত জঘন্য অভিনয় করেছে,
সিনেমাটা দেখে ফোন ফেলে দিচ্ছে। হ্যাঁ, অভিনয়টা তো পারেই না, একদমই অভিনয় ভালো অব্রদা করতে ওখানে পারে। একটা ডায়লগ ছিল, অব্রদা আমি কোনদিন ভুলবো না, तेरा शरीर में इतना खून नहीं होगा जितना रवि कुमार एक बार में मुझ देता है, ठीक है। এবার ওটা আমি ব্যাটাস ভাবছি রবি যে কুমারও আছে, ওটা ব্যাটাস রবি এবার কুমারও আমি আছে। ভাবছি যে যে ওর মুতি তাহলে রক্ত বেরোয়, আমি তো জানতাম যে টয়লেট ইজ টয়লেট, ও রক্তের কথা কেন বলছে এখানে, বাট যাই হোক। সবচেয়ে বড় কথা, ওটা আবার ব্যাটাস রবি কুমারের সঙ্গে আবার করে দিয়েছে, ইউনিভার্স করে দিয়েছে। ওখানেও তোমরা সেই ডায়লগটা শুনতে পাবে যখন হচ্ছে। একটা গ্রহের মধ্যে থেকে সবাই ইউনিভার্স বানাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইউনিভার্স বলতে মনে পড়লো ভাই, হ্যাঁ। লোকজন কমেন্ট বক্সে পাগল করে দিচ্ছে, হরর ইউনিভার্স নিয়ে কথা বলো, হ্যাঁ। এতগুলো অ্যানাউন্সমেন্ট এলো, হরর ইউনিভার্স নিয়ে বলো, মারাত্মক অ্যানাউন্সমেন্ট বলো হরর ইউনিভার্স নিয়ে বলো, অব্রদা বলো। লোকে পছন্দ করছে এখন, এটা তো হবেই, এই ব্যাপারটা তো কিছু করার নেই, ঠেকিয়ে রাখা যাবে না। তবে এই সিনেমাগুলো কতদিন সাস্টেন করবে খুব সন্দেহ আছে আমার। এক একটা এরকম ফেজ আসে আর কি, যে এই ধরনের সিনেমা চলে গেল, তো বেশি দিন মনে হয় না এটা টিকবে বলে। 8টা সিনেমার নাম কি তুমি দেখেছো যে এই 8টা সিনেমা অ্যানাউন্স হয়েছে, বা কোন কোন স্টার আসছে? মানে এটা আমি প্রিন্সকেও কোয়েশ্চেন করছি, তোরা কি চেক আউট করেছিস? না, আমি 8টা শুনলাম আসছে শুনে তো অবাক হয়ে গেলাম। হচ্ছে চামুন্ডাতে নাকি আছে, মানে অক্ষয় কুমার এবং আলিয়া ভাট আছে, যেটুকু খবর পেলাম, যেটুকু শুনেছি এখন অব্দি। আর তার আগে তো থামাতে তো আমাদের আয়ুষ্মান খুরানা রয়েছে, ওটা করেছিল। বাদ বাকিগুলো এখনো জানি না। বাদ বাকির মধ্যে আমি যেটুকুনি জানি, আমিও পুরোটা জানি না, স্ত্রী 3 আসছে বোধহয় 2027-এ, আর মহা মুঞ্জিয়া বলে একটা সিনেমা আসছে, আর লাস্টে যে মহাযুদ্ধ পার্ট 1 আর মহাযুদ্ধ পার্ট 2 এরকম কিছু, ভুলও হতে পারে, ঠিক আছে। ওটা মাত্র 1 মাসের গ্যাপে রিলিজ করবে, মাত্র 1 মাসের গ্যাপে রিলিজ করছে ওটা। দুটো সিনেমাই 1 মাসের গ্যাপে আসছে। ভাই বিভৎস পয়সা কামাবে ভাই। রেবেল মুন এরকম ভাবে বেরিয়েছিল, কয়েক মাসের গ্যাপে নেটফ্লিক্সে পুরো ভিউ, মানে পাগল পাড়া ভিউ হয়ে গেছিল, ঠিক আছে। তো এটা যদি হয় না, সত্যি সত্যি আমি বলছি, মানে পয়সা ছাপবে। মানে এরকমও হতে পারে যে ওই মহাযুদ্ধ পার্ট 1 এলো, তো ওটা তখনও বক্স অফিসে চলছে, তার মধ্যে মহাযুদ্ধ পার্ট 2 এসছে, লোকে ডবল ডবল করে দেখবে। এবং এই যে যত ফিল্ম আছে না, যেগুলো 1000 কোটি বিজনেস করে বা 2000 কোটি বিজনেস করে, এরকম প্রচুর ফ্যান রয়েছে যারা একা ওই সিনেমা হয়তো 5 বার দেখেছে। আমি আমার কথা যদি বলি, কেজিএফ তো আমি 5 বার হলে বসে দেখেছি, 5 বার। বাবার জীবনে এই রেকর্ড, মানে এতবার আমি কোনো সিঙ্গেল সিনেমা দেখিনি। হলিউডের একটা ম্যান অফ স্টিল বলে একটা ফিল্ম আছে, ওটা আমি 4 বার দেখেছি। জোকার 1 2019 4 বার দেখেছি। এবার এই যে ইউনিভার্সের না, এই যারা ফ্যান যারা হয়ে যায়, যে খুব ভাল লাগছে এটা, ঠিক আছে, কারণ দেখে এই ইউনিভার্সের পুরো আইডিয়া ডিসি মার্বেল থেকে এসছে, ওকে। তো এবার দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, স্ত্রী কিন্তু একটা সামাজিক ফিল্ম হিসেবে শুরু হয়েছিল, যেখানে মহিলাদের উপর অত্যাচার, তাদের উপর অপারেশন, সেটাকে একটা মিসাল করে একটা ফেমিনিস্ট একটা গল্প বলা হয়েছে। সেটা যেরকম সুপার হিরো টাইপের ইউনিভার্সে, যে এই যে স্ত্রী 2 লাস্টে দেখে মনে হয় না যে অ্যাভেঞ্জার্স এর মতো সবাই আসছে চারিদিক থেকে, ঠিক আছে, বেরিয়ে আসছে, এ আসছে, সে আসছে, ঠিক আছে। এবার তোমরা খালি ভাবো যে ওদিকে আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার, এদিকে বরুণ ধাওয়ান হচ্ছে গিয়ে ওই হ্যাঁ ফেরিয়া, ওকে। সেখানে আমাদের মুঞ্জাতে তো কোনো হিরো ছিল না, মানে সুপার পাওয়ার কেউ ছিল না ওরকম ভাবে, ঠিক আছে। এদিকে আমাদের শক্তি কাপুরের যে মেয়েটা, কি জানো নাম, শ্রদ্ধা কাপুর, সে বেরুনি দোলাতে দোলাতে আসছে, ঠিক আছে, পাবলিক পাগল হয়ে যাবে। এবং অক্ষয় কুমার আমি শুনছি যে এই ইউনিভার্সের নাকি থানোস টাইপের একটা ভিলেন নাকি হতে যাইছে, এটা তো শুনলাম। এবার দেখো, আমি কিন্তু এটা বিশ্বাস করছি, কেন বলতো, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম রজনীকান্তের সাথে 2.0 এর সময়, অক্ষয় কুমার বলছে যে রজনীকান্তের মতো লোক আমাকে ঘুষি লাথি মারবে, এটাই তো আনন্দের ব্যাপার। অক্ষয় কুমারের মধ্যে কিন্তু কোনো অহংকার নেই যে ভাই আমাকেও সেম সেম জায়গা দিতে হবে, কারণ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এগুলো হয় যে হিরো যতবার মারবে ভিলেনকেও ততবার মারতে হবে, ঠিক আছে। ওই ভিন ডিজেল আর ওই রক ওই নিয়েই ঝামেলা করে কাইন্ড অফ আলাদা হয়ে গেছে। এবার অক্ষয় কুমার নিজেই জানে যে তার কেরিয়ারের খুব বাজে অবস্থা, সে যদি ওই 2.0 ওর মতো আবার যে ঠিক আছে চলো আই উইল বি দ্য বিগ ব্যাড, সবাই আমার এগেনস্টে লড়বে, ভাই কাপা কাপি হবে, ঠিক আছে, কাপা কাপি, ওকে। ওটা তো শুনছি, ওটা দেখা যাক লাস্ট অবধি হয় কি।
আচ্ছা, এখন তো সেটাই বলিউডের সেটাই। সামনে এই বছর আমার মনে হয় 2025-এ নতুন চ্যালেঞ্জ হয়ে গেছে 800 কোটির ক্লাব। কারণ পুষ্পা 2 আমরা দেখতে পেলাম 800 কোটির ক্লাব খুলে দিয়েছে হিন্দি বক্স অফিসে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, দারুণ একটা বিজনেস করেছে। তো এটা কিন্তু একটা বলিউডের কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে যে যেমন ভাবে 600 কোটি ক্লাব, 500 কোটি ক্লাব, এখন 800 কোটি পেরোতে হবে। কারণ আল্লু অর্জুন বলিউডে এসে ওই কালেকশন করে বেরিয়ে গেছে। তো তোমাদের মতে 2025-এ এমন কোন সিনেমা রয়েছে যেটা 800 কোটি ক্লাব পেরোতে পারে, মানে চান্স রয়েছে, সেটা নিয়ে যদি বলো, ওয়ার টু, অপরাধ বলো। ওয়ার টু। না না, ওয়ার টু পেরোবে না। 2025 আমার মনে হয় না কেউ পেরোতে পারবে, মানে ওয়ার টু যদি না পেরোলে সারপ্রাইজিং কিন্তু কিছু ব্যাপার না। মানে তুমি যে বলছো ওয়ার টু পারবে না, ওয়ার টু না পারলে কোনো সিনেমাই পারবে না, মানে যেরকম লাইন আপ দেখছি একমাত্র ওয়ার টুই হ্যাঁ, সিনেমা যেটা করতে পারে। ওয়ার আমি আমি সিনেমাটা এটা নিয়েও তো বলবো না, বেশ। আমি এটা বলবো না। আই ডোন্ট এগ্রি উইথ দিস। ওকে, মানে কি কি মানে ওয়ার ওয়ার টু কামাতে পারবে না, আই ডোন্ট এগ্রি উইথ দিস। ওকে, আচ্ছা আচ্ছা, আমার মতে ওয়ার সিনেমাটা নিয়েও যথেষ্ট হাইপ ছিল, কিন্তু তবুও তো সেই সিনেমাটা কি করলো আলটিমেটলি তো দেখা গেল সেরকম জায়গায় পৌঁছবে এতটা স্টারডাম বোধহয় এদের নেই, ঋত্বিক বা না না টাইগার না শ্রফের নেই। না না না, আমি 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 অভ্রদার সাথে এটা নিয়ে মানে আমি ফাটিয়ে আর্গু করতে পারি, ঠিক আছে? করো করো, ওটাই চাইছে তো অডিয়েন্স, অডিয়েন্স চাইছে। হ্যাঁ, আর তারপর অডিয়েন্স বলবে যে তুমিই খালি কথা বলো, প্রিন্সকে কথা বলতে দাও না, তুই খালি চাস আমি কথা বলি, ঠিক আছে? ওকে, তুমি দেখো, বুঝছো না, তোমার তোমার ঝামেলার জন্য কিন্তু হিট হচ্ছে আমাদের এই পডকাস্ট গুলো, তুমি বুঝছো না। অডিয়েন্স দিচ্ছে কি আছে, অডিয়েন্স ওটাই চাইছে। কেজিএফ চ্যাপ্টার 1 250 কোটি, চ্যাপ্টার 2 1000 কোটি পার। ওয়ারের প্রথম সিনেমাটাই কিন্তু 400-র উপর কিন্তু চলে গেছিল। ওয়ার যখন এসছে তখন কেউ ভাবেনি যে স্পাই ইউনিভার্স হ্যান ত্যান। এখন সবাই জানে যে দিস ইজ ইউনিভার্স, তো ইউনিভার্সাল ফ্যাক্টর তো আছেই। সিকুয়েল হিসেবে দাম রয়েছে, ঠিক আছে, ফিল্ম ফ্র্যাঞ্চাইজ হিসেবে যথেষ্ট দাম রয়েছে। আর আমি এই সিনেমাতে যেই লেভেলে অ্যাকশন শুট হচ্ছে এবং এনটিআর আর ঋত্বিক রোশন যেই ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছে, সেগুলোর গ্লিমস কিছু কিছু আসছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই সিনেমাটা ওপেনিং 100 কোটির ওপরে কিন্তু নিতেও পারে, কারণ ঋত্বিক রোশনকে খুব একটা বেশি হালকা চালে নেওয়ার মতো কিচ্ছু নেই। আর এনটিআর এর মারাত্মক, আর এনটিআর এর ফ্যানেরা না, দেবারাটা ঠিকঠাক মন মতো না হওয়ায় সবাই এনটিআর এর একটা ধাসু একটা ফিল্মের জন্য ওয়েট করছে। টিজার ট্রেলারে যদি এনটিআর এর 4টে অ্যাকশনের শট দেখিয়ে যদি দেয় না ভাই, ঠিকঠাক দুর্দান্ত, তাহলে ভাই বক্স অফিস কাঁপাবে। ওয়ার যখন এসছিল তখন কেউ এই একটা স্পাই ইউনিভার্স এসব কারোর মাথাতে ছিল না। সবাই জানে যে এটা সিঙ্গেল একটা অ্যাকশন ফিল্ম হচ্ছে, টাইগার শ্রফ থাকবে, ঋত্বিক রোশন থাকবে, ওদের দুজনের ফ্যানরা এসছে। এখন সেটা অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে? তো এখন ভাই 800 কোটি কিছু না। আর আমি ডেফিনেটলি বলে দিচ্ছি, পুষ্পা টুর থেকে এই সিনেমাগুলোর গল্প ভালো হয়, গল্পেরও কিছু দাম আছে ভাই, মানে যতই কমার্শিয়াল ফিল্ম হোক না কেন, গল্পের কিছু দাম আছে। তো পুষ্পা টুর মতো ওরকম ভ্যাম্পায়ারের মতো উড়ে গিয়ে কামড়ানো ফাইট তো থাকবে না, আই গেস। তো ভাই পয়সা কামাবে, পয়সা কামাবে। বাকি ফোর নিয়ে কতটা না, এক্সাইটেড এটা বাকি ফোর? বাগি ফোর নিয়ে বাগি ফো ভাই, আমি বাগি ফোরের মধ্যে একটা পোস্টার শুট করবো আমার বাথরুমে দুদিন বাদে, ঠিক আছে? ওকে, আমি জানি আমাকে ওর থেকে বেশি ভালো লাগবে। ওকে, জানি না বাগি ফোর কিরকম কি হবে, সিনেমাটা কতটা হিট করবে। আমি এক্সাইটেড নই, তবে সিনেমাটা চলতেও পারে যদি ভালো সিনেমা হয়। ওই সেই সেম ব্যাপার, ওয়ারের যতটা সম্ভাবনা আছে বাগি ফোরেরও আমার মনে হয় ততটাই সম্ভাবনা আছে। তো স্বর্ণজ্যোতির সাথে আমি কিছুটা একমত যে ওয়ার চলতেও পারে, যে যুক্তিগুলো বা কারণগুলো বললো সেগুলো যথেষ্ট গ্রহণযোগ্য, কিন্তু তবুও আমার মনে হয় না পুষ্পা টু যে লেভেলে নিয়ে গেছে বারটাকে, সেই বারটা ক্রস করা ওয়ারের পক্ষে সম্ভব। করতে পারলে আমার মনে হয় কোনো সাউথের মুভিই করতে পারবে, হিন্দি মুভি নিয়ে আমি এখন আর অতটাও আশাবাদী নই। আচ্ছা, যে সালমান খানের যে সিনেমাটা আসছে ঈদে সিকান্দার, সেটা নিয়ে কি আশা রয়েছে? এখনো পর্যন্ত তো টিজার এসছে, আমরা দেখলাম। এইটা কি বলি, এটা কিন্তু ভালো হতে পারে জানো তো। এই সিকান্দারের বরঞ্চ তুলনামূলক বেশি সম্ভাবনা রয়েছে ওয়ারের থেকে। সিকান্দার যদি সিনেমাটা ভালো হয়ে যায়, হ্যাঁ যদি সিনেমাটা ভালো হয়ে যায়, সালমান খানের যা স্টারডাম আছে, যা ক্রেজ আছে, এবং ঈদের সময় রিলিজ হচ্ছে, এটাও একটা বড় ভাইটাল ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু সিকান্দারের একটা চান্স থাকবে যে সে ওই পুষ্পা টুকে ক্রস না করলেও তার কাছাকাছি যেতে পারবে, ওয়ারের থেকে বেশি ব্যবসা করতে পারবে। সিকান্দারের সম্ভাবনাটা বেশি বলে আমার মনে হয়। এইখানে আমি অমরদার সাথে আমি এজেন্সিই যাবো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলছি, হ্যাঁ, বলো বলো বলো। যখনই তুমি অপরাধার নেগেটিভে কিছু বলতে যাচ্ছ, তুমি ক্যামেরা অফ করছো কেন? তুমি কি ভেতরে ক্যামেরা অফ করে কি রেডি হচ্ছ? আমাকে এটা উত্তর দাও তো।
না 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 না, আমি না একটুখানি করে Mental পাওয়ার preparation বাঁচানোর নিয়ে নিচ্ছে। চেষ্টা করছি, ঠিক আছে? না না, একটু একটু করে পাওয়ার বাঁচানোর চেষ্টা করছি, এখন অব্দি সবকিছু ইনভার্টারে চলছে, তো যাই হোক। তোমার ওখানে লোডশেডিং চলছে এখন? হ্যাঁ হ্যাঁ, ওকে। না আমার বলো, ভাগ্য, সরকার যাই কি হোক। বলো? anyway, শোনো, সিকান্দার, ঠিক আছে, দেখো মোটামুটি সবাই জানে, কেউ যদি এখানে আমাকে চেনে আগে থেকে, যে আমি সালমান খানকে গোড়া বেশি পছন্দ করি না। এবারে আমি সিকান্দার নিয়ে যদি বলি, আমার পার্সোনাল বায়াসকে দূরে সরানোর চেষ্টা করে আমি যদি বলি, সালমান খানের স্টারডম যদি থাকতো, তাহলে বেবি জনে তো একটা ক্যামিও ছিল তো দুর্দান্ত, লোকে তো দেখতে এলো না, হুম ঠিক আছে? হুম তো আর সালমান খানের স্টারডম বিশাল যদি থাকতো, কারণ টাইগার হচ্ছে গিয়ে সালমান খানের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি। টাইগারের যদি ওরকম অবস্থা হতে যদি পারে, সালমান খানের কোনো কিছুই যে আগের মতো চলবে বলে আমার মনে হয় না। আর সালমান খানের যে ফ্যান্ডমটা আছে, সালমান খানের একটা লয়াল ফ্যান বেস আছে, আমি মানছি, বাট তারা সালমান খানের সিনেমাকে সেটাই 100 200 300 কোটি অব্দি পার করে দিতে পারে, বাট 1000 কোটির জন্য জেনারেল অডিয়েন্স একটা ইন্টারেস্ট থাকতে হয় একটা হিরোকে নিয়ে, সেটা শুধুমাত্র ফ্যান বেস দিয়ে হয় না। জেনারেল অডিয়েন্সের যে পারসেপশন সালমান খানকে নিয়ে, সেটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়, বিকজ সালমান খান অভিনয় করা ছেড়ে দিয়েছে। এই যে সিকান্দারের রিয়েটাতে তার কোনো এক্সপ্রেশন নেই, আর সামুরাই যোদ্ধারা শটগান চালাচ্ছে, শটগানের বুলেট অ্যাকচুয়ালি, যারা মোটামুটি কম্পিউটার গেম যারা খেলেছে, তোকে আমি রাইফেল দিয়ে গুলি মারবো, তোর একটা জায়গাতেই গুলি লাগবে। শটগানের গুলি অ্যাকচুয়ালি ছড়িয়ে যায়, ঠিক আছে, ছড়ার মতো 3-4 জন একসঙ্গে গিয়ে হিট হয়, ঠিক আছে? তো সেখানে দেখাচ্ছে ও শটগানের বুলেট ডিফ্লেক্ট করছে আরেকটা বন্দুক দিয়ে, যেখানে একটাই জাস্ট গুলি লাগছে। এই টাইপের ভুলভাল জিনিস আজকের জেনজিরা যখন দেখবে, এবং এগুলোকে নিয়ে অনেকে অনেক কাটাছেড়া করছে, অ্যানালিসিস করছে, জেনজিদের এমনিতেই আগ্রহ নেই, ওকে? আর সালমান খান যে কোনো এফোর্ট দেয় না, খুব পরিষ্কার। একটা শুধুমাত্র টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, লাইটিং ভালো, তাও অনেকে বলছে যে এটা জওয়ানের পুরো এক্সাক্ট কপি হয়েছে, কিন্তু জওয়ানের একটা এক্স ফ্যাক্টর ছিল। শাহরুখ খানের আমরা পুরো একটা নিউ লুক দেখতে পাই, মুখোশ জড়িয়ে, ব্যান্ডেজ জড়িয়ে আসছে, সাইকোপ্যাথের ওটা মতো সে হাসছে। হ্যাঁ, সে যে একটা ম্যান উইথ তার কিছু একটা মিশন আছে, সেটা বোঝা যায়। এখানে সালমান খানকে দেখো ওই এক জিনিস, ওই সেম বিয়ার্ড, ওই সেম চুল, ওই সেম ঘোড়া, ওই সেম স্লো মোশন, ঠিক আছে? ইভেন কি ওই অ্যাকশন সিনে না, ওটা যে বডি ডাবল দিয়ে করা হচ্ছে, সেটাও ইউটিউবাররা পয়েন্ট আউট করে দিচ্ছে, এবং কমেন্ট বক্স দেখছি আমি, লোকে ভরে ভরে গালাগাল দিচ্ছে। তো আমি জানি না, আমার সিকান্দার নিয়ে কোন রকম হোপ নেই, আর ওয়ার 2 কে সিকান্দার বিট করতে পারে মানে এটা তো আমি বিশ্বাসই করি না, কিন্তু এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল। লাইফে আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়, যেটা আমরা ভাবতে পারি না সেটাই হয়, সুতরাং আচ্ছা, এখানে তুমি যে যুক্তিগুলো বললে আমি বলি, তাহলে যদি এরকম বলো, তাহলে রজনীকান্তের সিনেমাতে চলাই উচিত না। বডি ডবল দিয়ে হচ্ছে বা এইসব হচ্ছে, যুক্তি যুক্তি ফিজিক্স কোনো কিছু মানা হচ্ছে না, কিন্তু সেটা তা সত্ত্বেও তো রজনীকান্তের সিনেমা হিট করছে। আর সালমান খানের বিশাল না তুমি দেখো হ্যাঁ রজনীকান্তের, বলো। দেখো ফেটেইয়া কিন্তু সেরকম চললো না। ওপর দিকে দেখো জেলার সিনেমাটা ভালো হলো, নিউট্রাল অডিয়েন্স পছন্দ করলো, তখনই কিন্তু এক্স্যাক্টলি। এটা এতদিন পরে এত ভালো বিজনেস হলো। তো সিনেমাকে ভালো হতে হবে সবার আগে, স্টারডাম দিয়ে সিনেমা হিট হওয়ার দিন চলে গেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার সেটা কতটা সেটাই একমত ব্যাপার। দুমত যদি নই। সিকান্দার কোনোভাবে ভালো হয় সিনেমাটা, সালমান খানের ফ্যান ফলোয়িং মানে বিশাল ফ্যান ফলোয়িং, বলে লাভ নেই, যে তুমি যতই স্বর্ণজ্যোতি বলো, সালমান খানের মানে বাড়ির কি বলবো, বয়স্ক ঠাকুমা সে পর্যন্ত সালমান খানের ফ্যান, এরকমই ফ্যান ফলোয়িং। হ্যাঁ, এমনকি তো তুমি দেখো না, যখন সিনেমা ভালো হলে লোকে দেখতে না যায়। দেখো, যখন যখন 100 কোটি বা 150 কোটির বক্স অফিস ছিল বলিউডে, ও কিন্তু এসে 300 কোটি বক্স অফিস চালু করে দিয়েছিল। আবার যখন 200 কোটি যাচ্ছে, তখন 350 কোটির বক্স অফিস এনেছে। তো স্টারডম তো রয়েছে, বা ক্রেজ মারাত্মক রয়েছে, সেটাকে জাস্ট কাজে লাগাতে হবে ঠিকঠাক ভাবে। আর টাইগার আমি থ্রি সেটাকে ইগনোর করছি না, সেটা টাইগার থ্রি ছিল খুব বাজে actually। সময় রিলিজ করেছিল। টাইগার থ্রি খুব বাজে সময় রিলিজ করেছিল, ওয়ার্ল্ড কাপ চলছে, হ্যাঁ হ্যাঁ প্লাস ওইটা একটা কারণ হয়ে গেছিল, খুব বাজে টাইমে রিলিজ হ্যাঁ, করেছিল। নাহলে খুব চান্স ছিল সিনেমাটা হিট করার, ভালো হিট করার, বড় হিট করার চান্স ছিল খুব। ওয়ার্ল্ড কাপ চলছে ভাই, একটা 2.5 ঘন্টায় ভাই ওয়ার্ল্ড কাপ চলছে বলে লোকে সিনেমা দেখতে আসে না। এবার দেখ, আমার এটা নিয়ে মন্তব্য করা উচিত না, কারণ আমার বাড়িতে টিভি নেই, আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু ফলোই করি না, ঠিক আছে? কিন্তু মানে যতই খেলা চলুক না কেন, তো প্রিয় স্টারের সিনেমা এলে পরে ওয়ার্ল্ড কাপের জন্য আমি দেখতে যাচ্ছি না, এটা আমার না না না, বিশাল প্রভাব পড়ে। এটা প্রোডাকশন হাউসের লোকেরা বোঝে, তারা সার্ভে টার্ভে করেই তো দেখে তারপর তারা রিলিজ পিছিয়ে দেয়, এটাই তো হয়। দিয়েছিল তো সেই সময় অনেকেই পিছিয়ে গেছিল।
রিলিজ করতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা কি, ভারত ভিডিও আপলোড করা হয়ে গেল। ভারত তখন বিশ্বকাপে ভালো খেলছিল, এটা একটা মেন ফ্যাক্টর, মানে ভারত তখন দাপিয়ে খেলছে, যে কারণে অডিয়েন্স আরো মানে সিনেমা দেখার প্রতি এটা ছিল না। আমি সিকান্দারের একটা জিনিস নিয়ে আমি খুব হোপফুল, এবং আমি একটা কারণের জন্য সিকান্দার নিয়ে কিন্তু আমার এক্সাইটমেন্ট একটু হলেও আছে, সেটা হচ্ছে কি ডিরেক্টর। এই ডিরেক্টরের সিনেমা আমার আজ অব্দি কখনো বাজে লাগেনি। মানে গাজনিকে আমি কতবার দেখেছি আর কতবার যে কেঁদেছি, ঠিক আছে, তার কোনো ইয়ত্তা নেই। তো এই ডিরেক্টরের উপরে আমার কিন্তু ভরসা আছে। আচ্ছা, তোমরা কি এই রিউমোরটা শুনেছিলে যে গাজনি 2 নাকি হবে? কেউ এটার ব্যাপারে জানো যে এটা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, আমির খান এবং সূর্যা দুজনেই থাকতে চলেছে সিনেমাতে। মানে ভাই আমাকে আমির খান সূর্যা বাদ দে, আমাকে বলছে অসীন থাকবে কিনা, আসিন থাকবে কিনা। আসিন তো অভিনয় ছেড়েই দিয়েছে। জিয়া খান তো মারাই গেছে, ঠিক আছে, আমি জানি না ফিমেল। এটা পুরো নতুন গল্প হবে যেটুকু আমি শুনলাম, মানে হিরো ভিলেন দুজন। এটা হচ্ছে কি আদৌ না এটা গুজবই শুধু? আমার খুব ডাউট আছে এটা হচ্ছে বলে। এটা যদি হয় না আমি ভোর 4টের সময় আমি সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, গ্যারান্টি, যেতেই হবে, কিচ্ছু করার নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার কি আমরা আস্তে আস্তে তেলেগু তামিলের দিকে যাবো? চলো ভিডিও তো শেষের দিকে চলে এলাম, আমরা এবার তেলেগু তামিলের দিকে যাচ্ছি। তেলেগু এই বছর যার নামে হতে চলেছে সে হচ্ছে নন্দামুড়ি বালাকৃষ্ণ। কারণ আখান্ডা 2 আসতে চলেছে, ডাকু মহারাজ আসতে চলেছে, সেটা নিয়ে কি বলবে বলো? দুটো বড় সিনেমা। ওটা তো তামিল। সাউথ নয়। এই প্রিন্স, তুমি না একটু আগে একটা ভিডিও দিয়েছো যে এইবার শুধুমাত্র বাবু এবার কাঁপাবে ইন্ডিয়া সিনেমা। তুমি মহেশ বাবুকে তুমি কেন বললে না? সে তো তেলেগু বেল থেকে আসছে। না, ওটা তো 2028, ওটা 2027-28 রিলিজ করবে। আমি এই বছর রিলিজ করবে যেগুলো, সেগুলো নিয়ে বলছি তো। অলরেডি নন্দামুড়ি বালাকৃষ্ণ 2টো সিনেমা ঘোষণা করে দিয়েছে, এই বছর রিলিজ করবে। আখান্ডা 2 আর ব্যাপার হচ্ছে কি, সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে না এরকম ভরসা করে কিছু বলা যায় না। মানে এই মাসে রিলিজ করবে বলার পরও সেই সিনেমা পরের বছর রিলিজ করতে পারে। এখনো পর্যন্ত গেম চেঞ্জারটা মাথায় আছে, ওটা বড় রিলিজ এখনো অব্দি রয়েছে। সেটা নিয়ে তো খুব একটা আশা আমি কিছু দেখতে পাচ্ছি না যে বিরাট একটা কিছু হয়। আমি এই বছর আমার গুরু সিনেমা আছে, আমি শুধুমাত্র সেটা নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে? টক্সিক। আমি নিজেও টক্সিক, আমার গুরু নিয়ে হচ্ছে টক্সিক, ব্যাস। আচ্ছা, রজনীকান্তের কুলি আসছে তো? কুলি আসছে না রজনীকান্তের? হ্যাঁ, টক্সিকটা আমি শুনলাম নাকি পরের বছর আসছে, মানে এই বছর থেকে নাকি পোস্টপোন হয়ে গেছে, যেটুকু আমি শুনলাম লাস্ট। এরকম বলিস না ভাই, আমি কিন্তু কাঁদবো এই পডকাস্টের পরে, এরকম বলিস না। রিয়েলি নাকি? আমি শুনলাম তোমার তো মানে পিছিয়ে গেছে নাকি, ক্রিসমাস আসার কথা, না হলে নাকি 2026-এ, এই বছর নাকি আসবে না, যেরকম শুনলাম। এলে ক্রিসমাস, না হলে পরের বছর। এবার দেখা যাক শেষ অবধি। যাক, আমরা এবার একটু বলিউডে যাই। দেশের আলোচনা অনেক হলো, একটু বিদেশ থেকে ঘুরে আসি। পাসপোর্ট রেডি করে রেখেছি, স্বর্ণজ্যোতি আমাদের বিদেশে ঘুরিয়ে আনবে। না হলিউড নিয়ে আর করবে নাকি ডিসকাশন? হবে নাকি হলিউড? কেন করবো না রে, এই তো আবার হলিউডের নাম শুনে ভয় পেয়ে যাচ্ছ। কম জানি, বুঝে এটা প্রমাণ করতে হলে হলিউড নিয়ে আলোচনা করতেই হবে, না হলে কেউ পাত্তা দেবে না। তুমি আমাকে নাম ছুড়ে মারতে হবে, এটা ঠিক না অব্রতা, এটা দিস ইজ নট ফেয়ার। তুমি চাটছো আমাকে ডিরেক্টলি, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখো না শোনো, এটা সিরিয়াসলি আমাদের ইউটিউব কমিউনিটিতে এই ব্যাপারটা আছে যে একটু হলিউডের যদি 2-4টে বড় বড় নাম তুমি না ছুড়ে দাও, তুমি ভালো রিভিউয়ার নয়, কিছু জানো না, এটা আছে আমাদের মধ্যে। দর্শকরা এটা মনে করে, তুমি এটা যাই বলো না। এটা তুমি যেটা বলছো, আমি একটা ছোট্ট একটা কথা বলি এখানে, মানে টু বি ভেরি অনেস্ট আমি বলছি, আমি জানি যে ওদের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওদের কাছে অনেক বেশি টাকা রয়েছে যেটা আমাদের কাছে নেই। কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ওদেরকে রিচ কিন্তু করছি, সেটা স্টোরি টেলিং এ হোক বা সেটা প্রযুক্তিগত দিক থেকেও করছি। কিন্তু ওদের মধ্যে ফিল্ম মেকিং এ যে ম্যাচিউরিটিটা রয়েছে, সেই ম্যাচিউরিটি কিন্তু আমাদের এখানে ফিল্ম মেকারদের মধ্যে আছে, বাট অডিয়েন্স প্রিপেয়ার নয়। হলিউডকে আমরা মক করতে পারি, বাট এটা মানতে হবে যে হলিউডে এমন এমন কাজকর্ম হয়। আমি কিন্তু এই বড় ডিসি মার্ভেলের কথা বলছি না, আমি ছোট ফিল্মের কথা বলছি। ইন্ডি ফিল্ম বা কনসেপচুয়াল এতে যে ধরনের ফিল্ম হয়, সেগুলো আমরাও চাইলে করতে পারি, বাট আমরা ওরকম ভাবে ভাবিই না, ঠিক আছে? আর ওদের অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে
ওদের ওখানে না বাবা মার কোনো প্রেশার নেই যে ছেলে মেয়েকে কি হতে হবে। আমাদের এখানে সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার জন্য দৌড়াচ্ছে। যাদের অনেক পয়সা আছে বা যারা সারাদিন নেশা ভাঙ করে উল্টে পড়ে থাকে তারাই পরে গিয়ে যায় ফিল্ম মেকার হতে। সেই জন্যে তার ছবি জুড়ে খালি কি করে মদ খেতে হয়, কি করে গাঁজা খেতে হয়, ওই রেফারেন্স ভরে ভরে থাকে। যাই হোক, এটা অনেক বেশি তত্ত্বকথার ইয়েতে চলে যাবে। হলিউডে এবছর মার্বেল থেকে আসছে হচ্ছে কি থান্ডার বোল্ট, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। দেন ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের পরের পার্ট বলবো না, ক্যাপ্টেন আমেরিকা 3 আসছে, যেটাতে আমরা ফ্যালকনকে দেখতে পাবো। সুপারম্যান লিগ্যাসি আসছে। এটা আমার ঠিক অতটা ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন ওটা যেটা আসছে অতটা আমার এক্সাইটেড লাগলো না ওটা দেখতে। আমার এখন আর মানে খুবই গতানুগতিক হবে। আমার এখন আর মার্ভেলে খুব একটা এক্সাইটমেন্ট মানে তৈরি। মার্ভেলের যেটা এখন দরকার যে রিবুট করার যে ব্যাপারটা ওরা চাইছে, সেটা মনে হয় না কিছু ছাপ রাখতে পারছে। রিবুটের জন্য তো তোমাকে ডিসি দেখতে হবে। ওরা ল্যাপটপের মতো প্রতি 2 বছর অন্তর অন্তর করে রিবুট করে, কিন্তু মার্বেল তো একটা কন্টিনিউয়াস। দেখো মার্বেল কিন্তু এখন 2028 অব্দি কিন্তু চলবে, অ্যাভেঞ্জার্স ডুমসডে অব্দি কিন্তু চলবে। এবার দেখো মার্বেলের মেইন যে ব্যাপারটা না, যে 2008 থেকে যে গল্পটা শুরু হয়েছে এবং সেটা যে যাচ্ছে, এবং নতুন সিনেমাগুলো এসে বোঝা যাচ্ছে যে আগের স্পাইডারম্যান, আগের এক্সম্যান গুলো ইনক্লুডেড রয়েছে। তাদেরকে কিন্তু আমরা অ্যাভেঞ্জার্স এর এই ফিল্মগুলোতে কিন্তু বেশি জায়গা নিতে কিন্তু পাবো দেখতে। তো এরকম সত্যি সত্যি আসতে চলেছে যে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান আর হিউ জ্যাকম্যানের উলভারাইন, তাদের সঙ্গে হয়তো দেখছি থানোসের কোনো ভার্সনের সাথে হয়তো ফাইটিং হচ্ছে। এরকমই হবে, মানে এরকম হলে তো বিরাট ব্যাপার, দেখা যাক। এবং ভাই এই বছরে আমরা কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে ফ্যান্টাস্টিক করে দেখতে পাবো। ওটাই একমাত্র মেইন এক্সাইটমেন্টের কারণ, ওটা আমার মেইন এক্সাইটমেন্টের কারণ। মানে সব থেকে দুঃখের ব্যাপার যে রবার্ট ডাউনি জুনিয়রের যে মানে উনি ডক্টর ডুম হতেই পারে না, কারণ ডক্টর ডুম কমিক বুকে যে ক্যারেক্টারটা, সেটা কোনো আমেরিকান অ্যাক্টর প্লেই করতে পারে না, বাট সেটা এখানে হচ্ছে। এখানে আমি কমিক্সের জ্ঞান দেওয়ার কোনো রকম দরকার নেই। আমি নিজেও খুব এক্সাইটেড। এবার আমি কেন এক্সাইটেড, আমি চাই যে মার্বেল এমন ভাবে রাজ করুক যাতে ডিসির এই যে সুপারম্যান যেটা আসছে সেটা যাতে রাজ যাতে করতে না যেতে পারে। ওকে, যদিও সেটা এমনিতেও মার খাবে, অমনিতেও মার খাবে, সেই টপিকে আমি এই ভিডিওর মধ্যে ঢুকবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার যেটা আসলো, যেটুকু দেখলাম আমরা, দেখে কিন্তু মনে হলো ওরা চেষ্টা করছে অন্যরকম ভাবে ভাবার, অন্য কিছু করার। আমি জানতাম অব্রদার তুমি এটা বলবে, কারণ অব্রদার স্পিরিচুয়ালি আমার পুরোপুরি ডিফারেন্ট। আমি ক্যাওসকে রিপ্রেজেন্ট করি আর অব্রদা রিপ্রেজেন্ট করে অল দ্য থিং পজিটিভ এন্ড কাম এন্ড কুল। ওকে, ওই জন্য আপনারা দেখুন, না 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 ওই জন্য আপনারা দেখুন, না না ওই জন্য আপনারা দেখুন অব্রদার পেছনে ব্লু, ঠিক আছে, অব্রদার পেছনে ব্লু, আমার পেছনে ব্ল্যাক, ঠিক আছে, ব্লু ভার্সেস ব্ল্যাক, ওকে, ডে ভার্সেস নাইট, ওকে। তো এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, একটু কোরিয়ান সিনেমা, ফিলিপিন্সের সিনেমা, ভিয়েতনামের সিনেমা চলে যাওয়া হবে না? তাহলে হবে না। শোনো, বাংলা ইউটিউব কমিউনিটিতে তুমি যদি সব কভার না করো তাহলে তুমি যাতে উঠতে পারবে না, সব কভার করতে হবে। আমি তোমাদেরকে বলছি নসফেরাতু বলে একটা সিনেমা আসছে 10 তারিখ, ঠিক আছে? ওই সিনেমাটা যার পক্ষে পসিবল হবে দয়া করে হলে গিয়ে দেখো, ঠিক আছে? এই যে পুরো যে ভ্যাম্পায়ারের যে পুরো যে জিনিসটা না, নসফেরাতু হচ্ছে কি অরিজিনাল, হ্যাঁ ওটা হচ্ছে কি মেন অরিজিন, যেটা থেকে এই পুরো কালটা যেটা আরম্ভ হয়েছে, এই স্টোরি টেলিং গুলো আরম্ভ হয়েছে। এবং নসফেরাতু সিনেমাটা ভয়ানক নাকি হয়েছে, এবং নসফেরাতুর ডিরেক্টরের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো তো ছেড়েই দেয়, সেগুলো তো অন্যই ইয়েতে। তো আমি ভাই নসফেরাতুর জন্য ওয়েট করছি ভাই, বেরোবে হয়তো অনলাইনে, তার মধ্যে হয়তো চলে আসবে, কিন্তু ওটা আমি হলে দেখতে। কলকাতায় রিলিজ করবে? হ্যাঁ, ওটা 10 তারিখ আসছে, 10 তারিখ আসছে। এখানে কেউ ক্র্যাভেন দ্য হান্টার দেখলে? ক্র্যাভেন দ্য হান্টার দেখলে কেউ? না না না, দেখা হয়। বাপরে বাপ, অত সময় নেই। শোনো শোনো শোনো, সিনেমা 13ই ডিসেম্বর আসার কথা ছিল, পুষ্পার জন্য পিছিয়ে গেল 1 জানুয়ারি। এখন আমি চুম্বকে খুলে দেখছি 1000 আশিপি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এদিকে সিনেমা এখন কি হলে লেগেছে, এবং স্টার বলছে যে আমাদের সিনেমা প্লিজ দেখতে আসো, ঠিক আছে? কিন্তু চুম্বক থেকে চুম্বকেও ভালোবাসা। ওকে, এই বছর কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর পার্টটাও কি রিলিজ করছে এই বছর, যেটা লাস্ট আসার কথা ছিল?
এইটা না প্রিন্স আমি জানি না, বাট বোধহয় খুব সম্ভবত। আচ্ছা, কে বলতে পারবে এবার যদি আসে কোন পার্ট আসবে, কত নম্বর পার্ট, কে বলতে পারে দেখি? দর্শকদের জন্য এই প্রশ্নটা রইল। কি করে বললে? আমি দেখি ফার্স্ট এন্ড ফিউরিয়াস আমি খুব ফলো করি। শোনো দেখো, ওরা এতগুলো পার্ট বার করেছে না, যে আমি জানি না যে কত নম্বর পার্ট লাস্ট এসছে। হ্যাঁ, আমি সেই জন্যই বললাম প্রশ্নটা। শুধু আমি জানি যে জ্যাসন মোমোয়া ছিল ওখানে, এবং ভাই ওইখানে প্রথমবার দেখেছিলাম যে ভাই গাড়ি স্পেসে যাচ্ছে, ঠিক আছে, গাড়ি ভাই ড্যাম থেকে ভাই কি কি করাচ্ছে ওরা গাড়ি দিয়ে, গাড়ি হেলিকপ্টারকে টেনে নিয়ে যাচ্ছে। না ওদের পার্ট এবার চাঁদে যাবে, চাঁদে। ওদের পার্টের 6-7টা খুব ভালো লেগেছিল আমার, সবকটার মধ্যে 6-7টা দেখতে দারুণ লেগেছিল তখন। তারপর থেকে আমি সবকটাই এই সুপার হিরো সিনেমার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মধ্যে পার্থক্য কি বলতো? সুপার হিরো সিনেমাতে মানুষের মধ্যে পাওয়ার থাকে, এদের সিনেমাতে এদের কোনো পাওয়ার নেই, গাড়ির মধ্যে পাওয়ার আছে। ঠিক আছে, হ্যাঁ এটা ফ্যাক্ট। আমরা মিশন ইম্পসিবল রিলিজ করছে তো, মিশন ইম্পসিবল এই বছর এটা বেরোচ্ছে, এটা তো দেখতেই হবে। আগেরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, দারুণ লেগেছিল, বিশেষ করে এটা লাস্ট যেখানে দেখতে তো হবেই। আগের সিনেমাটা ইন্সপায়ার ছিল কার থেকে জানো তোমরা? গ্যাংস অফ ওয়াসে পড়ে ওই যে রামাদির সিং ছিল না, চাবি কাবে, গোটা সিনেমা জুড়ে চাবির জন্য দৌড়ে গেল, অ্যাকশনের সময় ক্যাপ্টেন আমেরিকার বউয়ের সাথে রোম্যান্স করে গেল, ঠিক আছে, আর ওই চানাচুর বাটি নিয়ে দেখছি চেজ হচ্ছে, ঠিক আছে। আর টম ক্রুজকে কারা মারতে আসছে ভাই, মানে টম ক্রুজকে যে মারতে আসছে তাকে দেখে আমার মনে হচ্ছে যে ওর একটু খাওয়া দাওয়া করা দরকার, ও কি করে মারবে। ঠিক আছে, এটা ঠিক এটা মনে হচ্ছিল দেখার সময়। আর ভাই এই সিনেমাতে ওই মেয়েটা কিন্তু হিরো হয়ে গেছে, ও এখন টম ক্রুজের দলে পুরোপুরি। ওকে, তো এআই আমার আগের সিনেমাটা খুব একটা বেশি পোষায়নি। আমার সব থেকে ফেভারিট ঘোস্ট প্রোটোকল হচ্ছে সব থেকে ভালো, 4 নম্বর সিনেমাটা। দেন ফল আউট 5 নম্বর সিনেমাটা ঠিকঠাক আমার লাগে, 7 নম্বরটাই বোধহয় বেরিয়েছিল নাকি, আমার খুব একটা বেশি খেয়াল নেই কোনটা বেরিয়েছে। যাই হোক, ওকে, চলো আমরা এবার শেষ করি। হ্যাঁ চলো, আমরা কি শেষ করে ফেলবো? ওকে, তুমি জাপানি সিনেমার নাম বললে বলো। না 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 না, আমি সব বলে আমি ইন্টেলেকচুয়াল আচাল সাজবো, তারপর অব্রদা এখানে এসে প্যান্ট খুলি আমার ক্লাস নেবে, আমি এরকম চাই না। তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, আমাদের পডকাস্ট ভালো লাগছে, কমেন্ট করো, কোন টপিকে তোমরা কনভারসেশন দেখতে চাও সেটা প্লিজ কমেন্ট করো। আর আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হওয়া দরকার, আমি জানি অব্রদা নিজেকে ফিক্স করে নিয়েছে, আমি ফিক্স করে ফেলেছিলাম, আবার আজকে পাওয়ার কাটার জন্য আনফিক্স হয়ে যেতে হলো। আর যারা গালাগাল দেওয়ার তারা প্রাণ ভরে গালাগাল দাও, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো কমেন্টে। না দেবো না, আমি নতুন বছরে দেবো না, আমি দেবো না কাউকে রিপ্লাই, ঠিক আছে, শুধু লাইক আর লাভ করবো, ঠিক আছে, করে রেখে দেবো। প্লিজ বলো নতুন বছরের রেজলিউশন। ইয়েস, এটাই, সবাই নতুন বছর ভালো কাটুক, এবং আমাদের পডকাস্ট কেমন লাগছে অবশ্যই জানিও, এবং আমরা প্রত্যেক রোববারই যেমন আসার তেমন আসবো, এটাই বলার। না ভালো লাগছে সবাই জানাবে, আমি জানি সবাই ভালোই বলবে, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আর নতুন কি করব, ছাদ থেকে লাভ দেবো কিনা, এসবগুলো একটু লিখবেন কমেন্টে। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব ভালো কিছু করার, নতুন কিছু করার। প্রথম প্রিন্সের নাম নেবে, প্রথমে প্রিন্স লাভ দেবে, ঠিক আছে। চলো টাটা ভাই, আবার জানা দেখা ভাই।